Hello my dear students, most welcome in this fresh session of ছায়া স্মার্ট ক্লাস। ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে বায়োলজি সম্পর্কিত আলোচনা করব। আশা করি স্মার্ট ক্লাসের সাথে তোমাদের পড়াশোনা ঠিকঠাক মতো এগিয়ে চলছে, আর এগিয়ে চলবে নাই বা কেন। স্মার্ট ক্লাসে তোমাদের যে কোনো বিষয়ের উপরে বিষয়ভিত্তিক কনসেপচুয়াল ধারণার সঠিকভাবে অনুধাবন করা হয়, একই সাথে বিভিন্ন প্রকার প্রশ্নের আলোচনা এবং সেই প্রশ্নের উত্তর কেমন হতে পারে সে সম্পর্কেও সঠিকভাবে আলোচনা করে তোমাদের জন্য এক্সাম রেডি করে দেওয়া হয়। ফলে নিশ্চয়ই তোমরা স্মার্ট ক্লাস ফলো করছো, আর সেই স্মার্ট ক্লাসের সাথে নিজেকে করে তোলো পরীক্ষার জন্য একেবারেই প্রস্তুত। চলো আজকের এই স্মার্ট ক্লাসে আমরা কি আলোচনা করব? আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 12 বায়োলজি সিলেবাসের তৃতীয় অধ্যায়, থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন, তার একটা গুরুত্বপূর্ণ টপিক ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্ত্রী জননতন্ত্র। ফলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন প্রকার স্ট্রাকচার, তাদের গঠনগুলো কেমন দেখতে, তাদের কাজ কি, একের সাথে অপরের সম্পর্ক কি, এগুলো সম্পর্কে আজকের আমরা বিস্তর আলোচনা করব এই আমাদের স্মার্ট ক্লাসে। আর এই সম্পর্কে যাবতীয় তথ্য সঠিকভাবে জানার জন্য অবশ্যই তোমাদের হাতের কাছে রাখতে হবে ক্লাস 12 ছায়া জীববিদ্যা টেক্সট বুক এবং ক্লাস 12 ছায়া জীববিদ্যা শিক্ষক, এই বই দুটো। তাহলে চলো আজকের এই স্মার্ট ক্লাসের সাহায্যে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে সঠিকভাবে সঠিক তথ্য জেনে নিই। স্ত্রী জননতন্ত্র বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখো, সিস্টেম বা তন্ত্র, ফলে স্বাভাবিকভাবেই সেই তন্ত্র গঠিত হবে অনেকগুলো অঙ্গের সমন্বয়ে। আমরা এখানে স্ত্রী জননতন্ত্রের গঠনগত অংশগুলোকে একটা সিস্টেমেটিক্যালি দেখানোর চেষ্টা করেছি যে কোন কোন অংশ নিয়ে গঠিত। ঠিক যেমন আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ার সময় সেই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্টগুলোকে বেশ কতগুলো অংশে বিভক্ত করেছিলাম, একইভাবে আমরা স্ত্রী জননতন্ত্রের গঠনগত অংশগুলোকেও আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। যেমন কি আমরা প্রথমে রেখেছি প্রাথমিক জননাঙ্গ বা প্রাইমারি সেক্স অর্গান, নাম্বার 1। নাম্বার 2, সেই প্রাইমারি সেক্স অর্গানকে অ্যাসিস্ট করছে বা সাহায্য করছে যারা, তাদেরকে বলেছি সেকেন্ডারি সেক্স অর্গান বা গৌণ জননাঙ্গ। এবং আরও বেশ কিছু অঙ্গ রয়েছে, তাদেরকে আমরা অ্যাক্সেসরি অর্গান বলেছি বা বাহ্যিক অর্গান বলছি। এখন এগুলো কারা একটু যদি তোমরা রিকল করতে পারো, আমরা যখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছিলাম তখন আমরা বলেছিলাম প্রাইমারি সেক্স অর্গান কি, আমাদের জননতন্ত্রের যে অঙ্গ সরাসরি গ্যামেট উৎপাদনের সাথে যুক্ত থাকবে তাকেই আমরা বলবো প্রাইমারি সেক্স অর্গান। সো ইন কেস অফ মেল দ্যাট ওয়াজ টেস্টিস। সো ডেফিনেটলি স্ত্রী জননতন্ত্রের ক্ষেত্রে সরাসরি গ্যামেট উৎপাদনের সাথে যুক্ত কোন অঙ্গ, সেটা ডেফিনেটলি ডিম্বাশয়। ফলে ডিম্বাশয় হলো স্ত্রী জননতন্ত্রের প্রাইমারি সেক্স অর্গান। অবশ্যই আমরা জানবো সেই ডিম্বাশয়ের অবস্থান, সেই ডিম্বাশয়ের গঠন, ডিটেলস আমরা জানবো। নেক্সট আমরা যদি বলি ডিম্বাশয় প্রাইমারি সেক্স অর্গান, তাহলে সেই ডিম্বাশয়ের ডিম্বাণু উৎপাদনের কাজের সাথে সাহায্য করে আরও অন্যান্য অসংখ্য অঙ্গ রয়েছে, যাদেরকে আমরা বলেছি সেকেন্ডারি সেক্স অর্গান বা গৌণ জননাঙ্গ। কারা তারা? দেখো, প্রথমে লিখেছি ফ্যালোপিয়ান নালী, ডেফিনেটলি নতুন নাম, আমরা জানবো প্রত্যেকটার অবস্থান, প্রত্যেকের গঠন। ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালী। নেক্সট জরায়ু বা ইউটেরাস, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। নাম্বার 3 যোনি বা ভ্যাজাইনা। এবং অবশ্যই একটা গ্রন্থির কথা উল্লেখ করেছি, বার্থোলিন গ্রন্থি, দ্যাট ইজ লোকেটেড ইন ফিমেল বডি। ফলে আমরা এখানে অ্যাক্সেস আর সেকেন্ডারি সেক্স অর্গান হিসাবে আমরা ফ্যালোপিয়ান নালী বা ডিম্বনালী সম্পর্কে জানবো, জরায়ু বা ইউটেরাস, যোনি বা ভ্যাজাইনা এবং একটা গ্ল্যান্ড গ্রন্থি বার্থোলিন গ্রন্থি সম্পর্কে জানবো। আর এই সকল জিনিসগুলোকে সাহায্য করছে রিপ্রোডাক্টিভ সিস্টেমের, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কাজকে প্রপারলি পারফর্ম করার জন্য তাদেরকে বলেছি আমরা অ্যাক্সেসরি অর্গান বা সহায়ক জননাঙ্গ। সহায়ক জননাঙ্গ হিসেবে দুটো অংশ নাম রেখেছি। অ্যাবসলিউটলি নতুন একটা টার্ম তোমরা পাচ্ছ, ভালভা। হোয়াট ইজ দ্যাট জানবো। আর অবশ্যই ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি। ফলে এটা হলো আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন স্ট্রাকচারাল পার্ট। প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলস জানবো, তাদের অবস্থান কোথায়, তারা কি কাজ সম্পন্ন করে। এখন এই গোটা জিনিসটা যদি আমরা একটু ডায়াগ্রামেটিক্যালি দেখতে চাই, এক্স্যাক্টলি হোয়ার আর দে লোকেটেড, তারা কোথায় অবস্থিত বা কি। দেখো, আমি এখানে দুটো ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। একটা রয়েছে সামনে থেকে দেখলে হবে ফ্রন্ট ভিউ, আর একটা রয়েছে ল্যাটারাল ভিউ, পার্শ্ববর্তী দৃশ্য।
অ্যাকচুয়ালি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্ট্রাকচার কি সেটা সম্পর্কে সঠিক ধারণা করতে গেলে আমাদের দুটো ছবি একসাথে বুঝতে হবে। আমাদের বোঝার জন্য মোর আন্ডারস্ট্যান্ডেবল দিস ওয়ান, আমরা অ্যাকচুয়ালি এই ছবিটা নিয়ে এগিয়ে যাব সামনে থেকে। আমরা যদি বলি কি কি অংশ, একটু আগেই যা গঠনগুলো আমরা পড়লাম, দেখো প্রথমেই ছিল প্রাথমিক জননাঙ্গ হিসেবে ডিম্বাশয় বা ওভারি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই দুটো সাদা মতো যে অংশ দেখছো, ডিম্বাশয় বা ওভারি। ইয়েস, টুইন নাম্বার, আমরা দেখবো ডিটেলস অবস্থানটা কোথায়। দেখো দুটো সাদা অংশ ডিম্বাশয়, আর সেই ডিম্বাশয়ের সাথে যুক্ত এই যে নলের মতো অংশ দেখছো, এখানে লিখে রেখেছি দেখছো ফ্যালোপিয়ান নালী। একটু আগেই আমরা যাকে সেকেন্ডারি সেক্স অর্গান হিসেবে ট্রিট করলাম, ডিম্ব নালী বলি যেটা, ফ্যালোপিয়ান নালী। আর ফ্যালোপিয়ান নালীর পরে এই যে একটা পেশিময় গঠন দেখছো, জরায়ু বা ইউটেরাস। অবশ্যই জরায়ুর গঠন, তার গুরুত্ব সব সম্পর্কে আমরা ডিটেলস জানবো। এবং জরায়ুর শেষ ভাগ এই যে অংশটা দেখছো, এই অংশটার নাম দিয়েছি আমরা যোনি বা ভ্যাজাইনা। ফলে ইট ইজ আ কমপ্লিট স্ট্রাকচার অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। সামনে থেকে যদি দেখি, দেখো আমরা একটু আগে বললাম দুটো ডিম্বাশয় রয়েছে, প্রাইমারি সেক্স অর্গান, তার সাথে রয়েছে দুটো ডিম্ব নালী বা ফ্যালোপিয়ান নালী। ফ্যালোপিয়ান নালীর পরবর্তী অংশ রয়েছে জরায়ু বা ইউটেরাস, আর জরায়ুর নিচে রয়েছে যোনি বা ভ্যাজাইনা। সেম স্ট্রাকচার, আমরা যদি এই ছবিটার দিকে তাকাই একই গঠন, বাট অবস্থানটা আমরা আরো এক্স্যাক্টলি অন্যান্য সিস্টেমের সাথে কিভাবে রিলেটেড রয়েছে সেটা দেখানোর চেষ্টা করেছি। দেখো একইভাবে এখানে ডিম্বাশয়ের অবস্থান দেখছি, যেহেতু আমরা সাইড ভিউ দেখছি ফলে আমরা একটা গঠন দেখব, কিন্তু ডেফিনেটলি অ্যানাদার ওভার ইজ লোকেটেড দেয়ার। ডিম্বাশয় রয়েছে, দেখো ডিম্বাশয়ের সাথে যুক্ত এই যে নলের মতো অংশ ফ্যালোপিয়ান নালী। ডিম্বাশয়ের সাথে দেখো এই পাশাপাশি রয়েছে এই জরায়ু। একটু তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে এই জরায়ুটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে মলাশয় আর মূত্রথলি, এই যে মূত্রথলি এবং এই মলাশয় দুটোর মধ্যবর্তী অংশে অবস্থিত। ডিটেলস জানবো। ফলে সম্মুখ দৃশ্য বা পার্শ্ব দৃশ্য যেটাই হোক না কেন, অ্যাকচুয়ালি স্ত্রীজননতন্ত্রের গঠনগত অংশগুলো হলো এই, যার প্রথম অংশ অবশ্যই প্রাইমারি সেক্স অর্গান ডিম্বাশয়। চলো আমরা প্রথমে আলোচনা করি এক্স্যাক্টলি এই ডিম্বাশয় সঠিকভাবে কোথায় অবস্থিত এবং তার ডিটেলস সম্পর্কে। ডিম্বাশয় সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ডিম্বাশয় যেটা স্ত্রীজননতন্ত্রের প্রাইমারি সেক্স অর্গান, আমরা একটু আগেই বলেছি সরাসরি ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া সেটা ডিম্বাশয়ের মধ্যেই সম্পন্ন হয়। সে কারণেই আমরা ডিম্বাশয়কে বলি প্রাইমারি সেক্স অর্গান ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন সেই ডিম্বাশয় কোথায় অবস্থিত, কিভাবে এক্স্যাক্ট তাদের লোকেশনে অবস্থিত সেটা সম্পর্কে আমরা জানবো। আমরা একটু আগেই ছবিতে যা দেখেছি সেটা আবার যদি তোমরা দেখছো এখানে দুটো এই যে সাদা মতো গঠন দেখছো, এটাই হচ্ছে ডিম্বাশয়। আমরা যদি একটু ডিটেলসে যাই যে ওই ডিম্বাশয় তারা কটা, ডেফিনেটলি 2 ইন নাম্বার, সংখ্যায় দুটো, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি ফর আওয়ার এক্সাম অরিজিনেটেড ফ্রম মেসোডার্ম। মেসোডার্ম হতেই আমাদের এই ডিম্বাশয় সৃষ্টি হয়। কবে সৃষ্টি হয়? ডিউরিং প্রেগনেন্সি 11 থেকে 12 সপ্তাহে, অর্থাৎ গর্ভাবস্থার 11 থেকে 12 সপ্তাহে এই ডিম্বাশয় সৃষ্টি হয়। নাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়ার ইজ ইট লোকেটেড, কোথায় অবস্থিত? একটু তোমরা যদি তুলনা করে দেখো, আমরা যখন টেস্টিসের অবস্থান পড়েছিলাম বারবার একটা কথা উচ্চারণ করেছিলাম, এক্সট্রা অ্যাবডোমিনাল ইন লোকেশন, অর্থাৎ উদর গহ্বরের বাইরে একটা অতিরিক্ত থলি ছিল স্ক্রোটামের মধ্যে। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে আমাদের, তাহলে ডিম্বাশয়ও কি এক্সট্রা অ্যাবডোমিনাল? নো মাই ডিয়ার। তাহলে কোথায়? দেখো ডিম্বাশয়ের অবস্থান উদর গহ্বরের নিম্নাংশে, অর্থাৎ অ্যাবডোমিনাল ক্যাভিটির নিচের দিকে শ্রোণী গহ্বর, পেলভিক ক্যাভিটি, সেখানে রয়েছে জরায়ু নামক একটা গঠন তার দুপাশে। চলো আমরা একটু ছবির সাহায্যে দেখি। এই যে ছবিটা দেখছি, দেখো এটা যদি একটা কমপ্লিট ফিমেল বডি আমরা দেখার চেষ্টা করি, তাহলে তার নিচের দিকের এই অংশটা অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি এখানে যদি থাকে আমাদের অংশ, নিচের দিকের যে অংশটা সেটাকে আমরা বলছি উদর গহ্বর, অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটির নিচের দিকের অংশ এটাকে আমরা বলছি পেলভিক ক্যাভিটি। সেই পেলভিক ক্যাভিটিতে এই যে স্ট্রাকচার, পেশিময় গঠন তোমরা দেখছো, এটা আমরা একটু পরেই জানবো, এটাকে আমরা বলছি জরায়ু বা ইউটেরাস। এক্স্যাক্ট লোকেশন ডিম্বাশয়ের বোঝার জন্য আমরা বলছি জরায়ুর উভয় পার্শ্বে, জরায়ুর উভয় পার্শ্বে এই যে সাদা মতো গঠন দেখছো ডিম্বাকৃতি গঠন, ওটাই হলো অ্যাকচুয়ালি ডিম্বাশয়ের সঠিক অবস্থা। তাহলে কোথায় দাঁড়ালো? উদর গহ্বর, উদর গহ্বরের নিচের দিক, নিচের দিকে কোথায়? শ্রোণী গহ্বরে, শ্রোণী গহ্বরে কোথায়? জরায়ুর উভয় পার্শ্বে।
ক্লিয়ার আর নট? তাহলে ডিম্বাশয়ের সঠিক অবস্থান উদর গহ্বরের নিচের দিকে শ্রোণী গহ্বর, আর সেই শ্রোণী গহ্বরের জরায়ুর দুটো পাশে। এখন স্বাভাবিকভাবে মনে হবে যে এই জায়গায় যে ডিম্বাশয় রয়েছে, দেখো তাকে আমরা এনলার্জ করে এখানে দেখিয়েছি। এই যে সাদা মতো স্ট্রাকচারটা দেখছো, এটাই হলো ওভারি বা ডিম্বাশয়। আর এই একটা অংশ দেখছো, এটাই হলো অ্যাকচুয়ালি আমাদের জরায়ুর যে অংশ আমরা দেখলাম সেটা। তাহলে সেই জরায়ুর পাশে এই ডিম্বাশয় অবস্থিত। আমাদের মনে হতে পারে ওই ডিম্বাশয় দুটো কি জরায়ুর উভয় পার্শ্বে ফ্লোটিং কন্ডিশনে রয়েছে, অর্থাৎ ভাসমান অবস্থায় রয়েছে। ওরা কি ওদের জায়গা পরিবর্তন করতে পারে, নাকি একটা নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে অবস্থান করে? দেখো, আমরা বলছি এই প্রতিটি ডিম্বাশয় জরায়ুর উভয় পার্শ্বে তাদের একটা নির্দিষ্ট সঠিক অবস্থানে ফিক্স থাকে। না, দ্য কোয়েশ্চেন ইজ হাউ, কিভাবে ফিক্স থাকে? ফর দিস পারপাস ওই ডিম্বাশয় দুটিকে সঠিক স্থানে আবদ্ধ রাখার জন্য অনেকগুলি লিগামেন্ট তাদেরকে ওই জায়গায় সঠিকভাবে ধরে রাখতে সক্ষম করেছে। কি কি লিগামেন্ট, কত রকমের লিগামেন্ট হতে পারে? এক্স্যাক্টলি আমরা যদি ঠিক সঠিকভাবে সংক্ষিপ্তভাবে জানতে চাই কোন কোন লিগামেন্ট রয়েছে, দেখো আমরা বলেছি একটা নাম দিয়েছি ওভারিয়ান লিগামেন্ট। অবস্থান জানবো। ওভারিয়ান লিগামেন্ট কি করেছে? ডিম্বাশয় আর জরায়ুর মাঝে রয়েছে। দেখো, এই রয়েছে ডিম্বাশয় আর এই রয়েছে ইউটেরাস। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই যে গঠনটা। আমি যদি তোমাদের বোঝাতে চেষ্টা করি এক্স্যাক্টলি ওভারিয়ান লিগামেন্ট কোথায় রয়েছে, দেখো এই যে একটা লিগামেন্টাস স্ট্রাকচার, এই যেটা আমি ব্ল্যাক কালার দিয়ে করেছি, এটাই লিখেছি ইউটেরো ওভারিয়ান লিগামেন্ট। ওয়াই? বিকজ বিটুইন ইউটেরাস অ্যান্ড ওভারি, এই ইউটেরাস এবং ওভারি অর্থাৎ জরায়ু এবং ডিম্বাশয় তাদের দুজনের মাঝে রয়েছে এই যে লিগামেন্টাস স্ট্রাকচার, সেটা লিখছি ইউটেরো ওভারিয়ান লিগামেন্ট। দেখো, ওভারিয়ান লিগামেন্ট। তাহলে একটা লিগামেন্ট ডিম্বাশয়কে জরায়ুর সাথে যুক্ত করে সঠিক অবস্থায় রেখেছে। সেকেন্ড ওয়ান আমরা লিখেছি ব্রড লিগামেন্ট, প্রশস্ত লিগামেন্ট, এবং একটা কথা লিখেছি দেখো মেসোভ্যারিয়াম। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, আমরা মেসোভ্যারিয়াম কথাটা এখানে দেখতে পাচ্ছি। দেখো, ঠিক একটা লম্বা পর্দার মতো অংশ রয়েছে পিছনে, এই যে সাদা মতো অংশটা দেখছো, ওটার মধ্য দিয়ে ডিম্বাশয়ের মধ্যে রক্তবাহ এবং স্নায়ু উভয়ই প্রবেশ করেছে। ফলে এই যে চওড়া একটা ফ্ল্যাপ দেখতে পাচ্ছি, সেটাও ডিম্বাশয়কে ধরে সঠিক জায়গায় রাখতে সাহায্য করেছে। একই সাথে ওটার মধ্য দিয়েই রক্তবাহ এবং স্নায়ু উভয়ই প্রবেশ করেছে। ফলে যেহেতু ওই চওড়া গঠন, তাই ওর নাম দিয়েছি ব্রড লিগামেন্ট, প্রশস্ত চওড়া অংশ, এবং তার মধ্যে দিয়ে প্রবেশ করেছে স্নায়ু বা রক্তবাহ। সো ইট ইজ নোন অ্যাজ মেসোভ্যারিয়াম। ফলে আমরা দুটো লিগামেন্টের কথা জানলাম, একটা জেনেছি ব্রড লিগামেন্ট মেসোভ্যারিয়াম, আরও একটা জেনেছি ইউটেরো ওভারিয়ান লিগামেন্ট। ফলে দুটো লিগামেন্ট সঠিকভাবে ডিম্বাশয়কে জরায়ুর উভয় পার্শ্বে একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড রাখতে সাহায্য করেছে। এখন স্বাভাবিকভাবেই মনে হবে এই লিগামেন্টের সাহায্যে যদি সঠিকভাবে অবস্থান করে, প্রকৃতপক্ষে ওই ডিম্বাশয়টার অবস্থান কেমন হতে পারে বা কেমন দেখতে হতে পারে। দেখো, এখানে আরও একটু এনলার্জ ভিউ দেখেছি। আমরা এই যে ইউটেরো ওভারিয়ান লিগামেন্টের কথা বলেছিলাম, যে লিগামেন্টটা ডিম্বাশয়ের সাথে জরায়ু তাদের দুটোকে একসাথে আবদ্ধ করে রেখেছে এবং সঠিক জায়গায় রেখেছে। এখন প্রশ্ন হলো, এই ডিম্বাশয়ের স্ট্রাকচারটার দিকে আমরা যদি তাকাই, এই স্ট্রাকচারটা একটা 3 ডাইমেনশনাল গঠন হিসেবে যদি ভাবি, তাহলে আমরা তার একটা উপরের দিকের প্রান্ত দেখব, নিচের দিকের প্রান্ত দেখব, সিমিলারলি একটা সম্মুখ প্রান্ত দেখব, একটা পশ্চাৎ প্রান্ত দেখব। এক্স্যাক্টলি ছবিটার দিকে দেখাও। এটা হলো আমাদের সেই ইউটেরাস, আর এই হলো আমাদের সেই ওভারি বা ডিম্বাশয়। এই লিগামেন্ট প্রপারলি হোল্ড করে রেখেছে, এবং পিছনে তোমরা দেখতেই পাচ্ছ ব্রড লিগামেন্ট, একটু আগে বললাম যে প্রশস্ত লিগামেন্ট। এখন আমরা একে কতগুলো প্রান্ত বা এন্ডে বিভক্ত করেছি। কেমন দেখো, প্রথমে বলা হচ্ছে ঊর্ধ্ব মেরু। স্বাভাবিকভাবেই উপরের দিকে যে অংশ থাকবে তাকে বলবো ঊর্ধ্ব মেরু, আর নিচের দিকে যেটা থাকবে তাকে বলবো নিম্ন মেরু। কার কার সাথে যুক্ত রয়েছে খুব ক্লোজলি ওয়াচ করো। ডিম্বাশয়ের উপরের অংশ ঊর্ধ্ব মেরু, এটা ফ্যালোপিয়ান টিউব। ফলে ঊর্ধ্ব মেরুটা ডিরেক্টেড টুয়ার্ডস ফ্যালোপিয়ান টিউব। ফলে যেহেতু ফ্যালোপিয়ান নালীর দিকে যুক্ত রয়েছে, তাই এই উপরের দিকটাকে আমরা বলি নালিকা প্রান্ত বা টিউবাল এন্ড। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ডিম্বাশয় তার উপরের প্রান্ত নালিকা, ফ্যালোপিয়ান নালিকা বা ফ্যালোপিয়ান টিউবের সাথে যুক্ত, সো টিউবাল এন্ড বা নালিকা প্রান্ত উপরের দিকটা। নিচের দিকটা আমরা একটু আগেই বললাম, নিচের দিকটা ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ইউটেরাস,
জরায়ুর দিকে। ফলে নিচের দিকটাকে আমরা বলবো ইউটেরাইন এন্ড বা জরায়ু প্রান্ত। তাহলে আমরা ঊর্ধ্ব প্রান্তকে বলছি নালিকা প্রান্ত, নিম্ন প্রান্তকে বলছি কি জরায়ু প্রান্ত। নেক্সট আমরা যদি বলি একটা অ্যান্টিরিয়ার পার্ট রয়েছে, একটা পোস্টেরিয়ার পার্ট রয়েছে। সম্মুখ প্রান্তটায় রয়েছে মেসোভ্যারিয়াম আর পশ্চাৎ প্রান্তে রয়েছে ফ্রি এন্ড। ফলে আমরা মেসোভ্যারিয়াম অলরেডি জেনেছি, একটা ব্রড লিগামেন্টের অংশ যেটার মধ্য দিয়ে ডিম্বাশয়ের মধ্যে রক্তবাহ স্নায়ু প্রবেশ করেছে। আর পোস্টেরিয়ার এন্ডটা অ্যাবসলিউটলি ফ্রি। ফ্রি কথার অর্থ সেখানে কোনো রকম লিগামেন্ট বা অন্য কিছু দ্বারা আবৃত নেই। ফলে একটা ধারণা তোমরা করতে পারছো যে একটা ইউটেরাইসের স্ট্রাকচারের দুটো পাশে এই যে ওভারি সঠিক অবস্থানে একাধিক লিগামেন্ট দ্বারা অবস্থান করছে, আর তার বোঝার জন্য কয়েকটা প্রান্ত এবং মেরুতে আমরা বিভক্ত করেছি। ফলে আমরা এই আলোচনার শেষে আমরা ধারণা করতে পারি আমাদের উদর গহ্বরের নিচের দিকে পেলভিক ক্যাভিটি শ্রোণী গহ্বর, সেখানে আমরা পড়ব জরায়ুর মতো একটা স্ট্রাকচার। তার বোথ সাইডে রয়েছে দুটো ওভারি যারা একাধিক লিগামেন্ট দ্বারা সঠিকভাবে যুক্ত থেকে একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে। আর এই ডিম্বাশয়ের মধ্যেই তৈরি হবে ফিমেল গ্যামেট, দ্যাট ইজ ডিম্বাণু। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা জানবো, ওভারিয়ান ফসা। প্রথমেই বলে রাখা ভালো, ফসা ফসা কথাটার অর্থ হলো ডিপ্রেশন, একটা খাঁজ। এই ডিম্বাশয়ের গঠনের ক্ষেত্রেও আমরা স্ট্রাকচারে একটা ডিপ্রেশন দেখতে পাই, তাকে নাম দিয়েছি ওভারিয়ান ফসা। হোয়াট ইজ ইট? একটা ল্যাটারাল সাইডে ডিপ্রেশন থাকে যেটা পেরিটোনিয়াম পর্দার সাথে যুক্ত, অর্থাৎ উদর গহ্বরের যে পর্দা, পেরিটোনিয়াম পর্দা, তার সাথে ডিম্বাশয় যেখানে অ্যাটাচড হচ্ছে সেই জায়গায় একটা হালকা অবতল অংশ থাকে, তাকে আমরা নাম দিয়েছি ওভারিয়ান ফসা। আদারওয়াইজ নট অ্যাজ সাচ ইম্পর্টেন্ট। ফলে এটা হলো আমাদের ডিম্বাশয়ের সাধারণ গঠন এবং ডিম্বাশয়ের অবস্থান। হয়তো তোমরা অবাক হচ্ছ যে আমরা যদি শুক্রাশয়ের সাথে তুলনা করি, শুক্রাশয়ের ক্ষেত্রে তার রিলেটেড উইথ লোকেশন অনেক কমপ্লেক্সিটি ছিল, কারণ জন্মের পূর্বে একটা স্থানে অবস্থান করতো, জন্মের পরে আর একটা জায়গায় অবস্থান করতো। বাট সেদিক থেকে ডিম্বাশয় অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করছে কন্টিনিউয়াসলি। ফলে আমরা এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ার সাথে সাথে যদি তুলনামূলক আলোচনাও করি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাহলে তোমাদের ধারণাটা অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার হবে। আর সেটাই কিন্তু আমাদের স্মার্ট ক্লাসের উদ্দেশ্য। চলো, ডিম্বাশয়ের পর আমরা পরবর্তী গঠন সম্পর্কে একটু জেনে নিই। ডিম্বাশয় যদি হয় স্ত্রীজননতন্ত্রের প্রাইমারি সেক্স অর্গান, তারপরেই আমাদের জানা উচিত তাহলে সেকেন্ডারি সেক্স অর্গান বা গৌণ জননাঙ্গগুলো কোনগুলো। আমরা গৌণ জননাঙ্গ কোনগুলি তার নাম হিসেবে আমরা একটু আগেই জেনেছিলাম, ফ্যালোপিয়ান নালী, জরায়ু বা ইউটেরাস, যোনি বা ভ্যাজাইনা, ইভেন বার্থলিন গ্রন্থি হিসেবেও জেনেছি। এখন প্রত্যেকটারই ডিটেলস জানবো, কোথায় অবস্থিত, কি বা তাদের কাজ। চলো আমরা সেগুলো সম্পর্কে জানি। তো সেগুলো জানতে গিয়ে আমরা প্রথমে যে সেকেন্ডারি সেক্স অর্গান সম্পর্কে জানবো সেটা হলো ফ্যালোপিয়ান নালী, যাকে আমরা ডিম্বনালী বলেও জানি। ফলে প্রথম প্রশ্ন আমাদের মনে আসবে যে সেই ফ্যালোপিয়ান নালী বা ডিম্বনালীর অবস্থান কোথায়। দেখো, আমরা যদি ছবিটার দিকে দেখাই, এই বিউটিফুল ডায়াগ্রামটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা কমপ্লিট ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ছবি। আমরা এই গোটা সিস্টেমটার মধ্যে যদি বলি এক্স্যাক্টলি ফ্যালোপিয়ান নালী বা ডিম্বনালী যেটা বলছেন সেটা কোথায় অবস্থিত, আমি তোমাদের বলছি, দেখো এই গোটা সিস্টেমটা, এই যে দুটো নলের মতো স্ট্রাকচার দেখছো, এই এবং এই দুটো নলের মতো অংশই হলো ফ্যালোপিয়ান নালী। এখন এই ফ্যালোপিয়ান নালীর অবস্থান যদি আমরা সঠিকভাবে জানি এবং তার গঠনগত অংশ জানি, দেখো জরায়ুর দুপাশে অবস্থিত। অবশ্যই আমাদের মেন বডি পার্ট ইউটেরাস হিসেবে ট্রিট করেছে এই অংশটা, তাহলে জরায়ুর বোথ সাইডে একটা দুটো, তাহলে ফ্যালোপিয়ান টিউব টুইন নাম্বার। হোয়ার আর দে লোকেটেড? অন বোথ সাইড অফ ইউটেরাস। জরায়ুর উভয় পার্শ্বে একটা করে। দেখো, জরায়ুর দুই পার্শ্বে মোট দুটি। ইন্টারেস্টিংলি এটা কিন্তু একটা মাস্কুলার স্ট্রাকচার, এটা নলাকার গঠন কিন্তু পেশিবহুল একটা নালী, মনে রাখতে হবে। ফলে আমরা যদি বলি এর বিস্তার কোথায়, জরায়ু থেকে শুরু করে এই ডিম্বাশয় পর্যন্ত একটা পেশিবহুল নলাকার গঠন, সেটাই ফ্যালোপিয়ান নালী। একটা নয়, অ্যাকচুয়ালি দুটো, অন বোথ সাইডস অফ ইউটেরাস। ক্লিয়ার? এখন এই ফ্যালোপিয়ান নালীটার বিভিন্ন গঠনগত অংশগুলো কি কি সেটা জানবো। তো সেটার জন্য আমরা কি করেছি, এই নলাকৃতি গঠনটাকেই একটা এনলার্জ করেছি আমরা। দেখো, এই যদি একটা ফ্যালোপিয়ান টিউবের স্ট্রাকচারকে এনলার্জ করি তাহলে কেমন অংশ দেখতে হয়। ইউটেরাস থেকে বিস্তৃত এই ডিম্বাশয় পর্যন্ত বললাম,
গঠনগত অংশগুলোকে আমরা কিভাবে ভাগ করেছি দেখো, জরায়ু বা ইউটেরাসের সব থেকে কাছে এই যে অংশটাকে কথা বলছি, জরায়ুর সাথে যুক্ত, তাই আমরা তার নাম দিয়েছি ইউটেরাইন এন্ড বা ইউটেরাইন পার্ট। দেখো ইউটেরাইন পার্ট অবশ্যই জরায়ুর সাথে যুক্ত, ইউটেরাসের সাথে যুক্ত, তাই তার নাম দিয়েছি ইউটেরাইন পার্ট। ফলে ছবির দিকে তাকাও, জরায়ুর সাথে এই যে অংশ যুক্ত রয়েছে এটা ইউটেরাসের সাথে যুক্ত রয়েছে, সো ইট ইজ কল্ড ইউটেরাইন পার্ট। জরায়ুর সাথে ডিম্বনালীর যে অংশ যুক্ত সেটা ইউটেরাইন পার্ট। হোয়াট নেক্সট? আমি নেক্সট বলছি একটা ইস্থমাস বলে শব্দ লিখে রেখেছি, এখন আমি ওটাকে স্কিপ করছি। ফলে থার্ড পার্টটা আমি বলছি, লুক অ্যাট দিস অ্যাম্পুলা। অ্যাম্পুলা কোন রিজিয়ন? দেখো গোটা স্ট্রাকচারটার মধ্যে অ্যাম্পুলা সেই অংশটা যেটার ডায়ামিটার একটু বেশি, অর্থাৎ গোটা নালীটার মধ্যে ওই অ্যাম্পুলা নামক অংশটা একটু ওয়াইড, একটু প্রশস্ত, একটু ব্রড। এই হলো সেই জায়গা যেখানে আমাদের মাথায় রাখতে হবে নিষেক সম্পন্ন হয়। ফলে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রশস্ত অংশ যে জায়গাতে এক্স্যাক্টলি নিষেক সম্পন্ন হয় সেটাকেই আমরা নাম দিয়েছি অ্যাম্পুলা। এখন আমি বলছি ইউটেরাইন পার্ট এবং অ্যাম্পুলা, তাদের দুজনকে কানেক্ট করেছে মধ্যবর্তী এই যে অংশ, তাকে আমরা বলেছি ইস্থমাস। ইস্থমাস কথার অর্থ হলো কানেকটিভ, যোজক। কাকে কাকে কানেক্ট করলো? কানেক্ট করলো ইউটেরাইন পার্ট এবং অ্যাম্পুলা। তাহলে আমরা কি কি বললাম? জরায়ুর প্রান্ত থেকে যদি আমরা এগোতে থাকি, নাম্বার 1 ইউটেরাইন পার্ট, নাম্বার 2 ইস্থমাস এবং নাম্বার 3 অ্যাম্পুলা। যদি আমরা এই তিনটেকে ছোটভাবে বলি, ইউটেরাইন পার্ট জরায়ুর সাথে যুক্ত, অ্যাম্পুলা যেখানে নিষেক সম্পন্ন হয় প্রশস্ত অংশ ফ্যালোপিয়ান নালীর, এবং ইউটেরাইন এবং অ্যাম্পুলাকে যুক্ত করেছে যে অংশ তাকে বলেছি ইস্থমাস। ক্লিয়ার আর নট? এখন অ্যাম্পুলার পরবর্তী অংশ দেখো, আমরা অ্যাম্পুলার পরবর্তী অংশ নাম লিখেছি ইনফান্ডিবুলাম। লুক অ্যাট দিস ওয়ান, এই যে এই অংশটাকে বলেছি ইনফান্ডিবুলাম। ফলে অ্যাম্পুলার পরবর্তী অংশ হলো ইনফান্ডিবুলাম, যেটা ডিম্বাশয়ের কাছাকাছি অংশ। এটা হলো ডিম্বাশয়। ফলে ডিম্বাশয়ের কাছাকাছি ফ্যালোপিয়ান নালীর অংশ কোনটা? ইনফান্ডিবুলাম। মোর ইন্টারেস্টিংলি লুক অ্যাট দিস ডায়াগ্রাম। ইনফান্ডিবুলামের শেষ প্রান্ত এই যে আঙুলের মতো প্রবর্ধক, ফিঙ্গার লাইক প্রজেকশনস হয়ে রয়েছে, এগুলোকে আমরা নাম দিয়েছি ফিমব্রি। আবার রিপিট করছি, আমরা ফ্যালোপিয়ান টিউবের শেষ প্রান্ত জরায়ুর দূরবর্তী অংশ তাকে বলেছি ইনফান্ডিবুলাম। সেই ইনফান্ডিবুলামের শেষের দিকের অংশগুলো আঙুলের মতো প্রবর্ধিত অংশ, এই অংশগুলোকে আমরা নাম দিয়েছি ফিমব্রি। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এই ফিমব্রির মাঝে রয়েছে একটা ছোট ছিদ্র যাকে বলি অস্টিয়াম। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস? মনে রাখতে হবে প্রাইমারি সেক্স অর্গান ডিম্বাশয় ডিম্বাণু বা ফিমেল গ্যামেট উৎপন্ন করে, আর সেই ফিমেল গ্যামেট ডিম্বাশয় থেকে নির্গত হওয়ার পর এই ফিমব্রির সঞ্চালন দ্বারা কালেক্ট হবে, অস্টিয়াম নামক ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করবে ফ্যালোপিয়ান টিউবে, আর ফ্যালোপিয়ান টিউবের মধ্যে উপস্থিত সিলিয়েটেড এপিথেলিয়াম তাদের সঞ্চালন দ্বারা সেটাকে ভিতরের দিকে প্রবেশ করে নিয়ে যাবে। এটাই এক্স্যাক্ট ফিজিওলজি ফ্যালোপিয়ান টিউবের। কিন্তু আমি এখন কনসেন্ট্রেট করতে বলছি ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলামের শেষের দিকে প্রবর্ধিত অংশ ফিমব্রি, আর তার মধ্যবর্তী অংশে একটা ছোট্ট ক্ষুদ্রাকার গঠন রয়েছে, দ্যাট ইজ কল্ড অস্টিয়াম। দেখো আমরা সেটাই বলেছি, ইনফান্ডিবুলাম ডিম্বাশয়ের কাছাকাছি অংশ, নাম্বার 1। নাম্বার 2 ফানেল আকৃতি, এক্স্যাক্টলি ফানেল লাইক স্ট্রাকচার পাবো। হ্যাঁ, আঙুলের মতো প্রবর্ধক রয়েছে যাকে আমরা কি নাম দিয়েছি? ফিমব্রি। আর নিশ্চয়ই মনে করতে পারছো অস্টিয়াম, একটা ছিদ্র যেটার মধ্য দিয়ে আসলে ডিম্বাশয় থেকে নির্গত হওয়া ডিম্বাণু ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করবে। নাও দ্য ফ্যাক্ট ইজ, প্রশ্ন কেমন আসতে পারে? ভেরি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তোমাদের সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে ফ্যালোপিয়ান নালীর কোন অংশ জরায়ু প্রান্তের কাছাকাছি? ইউটেরাইন এন্ড। ফ্যালোপিয়ান নালীর কোন অংশ ডিম্বাশয়ের কাছাকাছি? ইনফান্ডিবুলাম। অ্যাট দ্য সেম টাইম সিকোয়েন্সটা মনে রাখতে হবে, নিচের কোনটি জরায়ু হতে ডিম্বাশয় পর্যন্ত অগ্রসর হওয়ার সময় ফ্যালোপিয়ান নালীর সঠিক সজ্জাক্রম। একটু খেয়াল করে দেখো কারেক্ট সিকোয়েন্স কি। আমরা যদি এদিকে না দিকে এই ছবিতে চলে যাই, প্রথমে রয়েছে কি? ইউটেরাইন পার্ট, সেকেন্ড পার্ট ইস্থমাস কানেকটিভ। ইউটেরাইনকে কানেকটিভ করেছে কার সাথে?
অ্যাম্পুলার সাথে। আর লাস্ট পার্ট কি রয়েছে? ইনফান্ডিবুলাম। যদি ঘুরিয়ে বলা হয় ডিম্বাশয় প্রান্ত হতে জরায়ু প্রান্তের দিকে, তাহলে 1 নম্বরে হবে ইনফান্ডিবুলাম, 2 নম্বরে হবে অ্যাম্পুলার রিজিয়ন, 3 নম্বরে হবে ইসথমাস এবং 4 নম্বরে হবে আমাদের ইউটেরাইন পার্ট। ক্লিয়ার অর নট? ফলে প্রশ্ন এভাবে আসবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। ফ্যালোপিয়ান টিউবের কাজ কি? অবশ্যই ফ্যালোপিয়ান টিউবের একটা প্রধান কাজ হলো ডিম্বাশয় থেকে নির্গত ডিম্বাণুকে সংগ্রহ করা এবং তাকে অ্যাম্পুলা পর্যন্ত রিচ করতে সাহায্য করা, যাতে নিষেকের সঠিক জায়গায় উপস্থিত হতে পারে। এছাড়া যখন মরুলা ব্লাস্টুলা নামক গঠন আমরা পড়ব, ডিটেলস গঠিত হবে, তখন সেই স্পেসটা প্রোভাইড করে এই ফ্যালোপিয়ান টিউবের ইউটেরাইন পার্ট অ্যান্ড এটসেট্রা। ফলে এটা হলো ফ্যালোপিয়ান নালীর অবস্থান এবং ফ্যালোপিয়ান নালীর বাহ্যিক গঠন। কিন্তু যেহেতু আমরা বলছি এটা একটা মাস্কিউলার পার্ট, তাহলে যদি আমরা ফ্যালোপিয়ান নালীকে ক্রস সেকশন করি, তাহলে তার ভিতরের অংশ বা গঠন কেমন দেখতে হবে চলো দেখে নেওয়া যাক। দেখো, সেই ফ্যালোপিয়ান টিউবকে আমরা একটা ক্রস সেকশন করেছি, তাহলে তার প্রস্থচ্ছেদ কেমন দেখতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে ভিতরের দিকে কতগুলো স্তর বা লেয়ার রয়েছে, এক্স্যাক্টলি সেরোসা, মাস্কিউলারিস এবং একটা এপিথেলিয়াম লেয়ার। দেখো আমরা কি বলছি, বাইরে থেকে ভেতরের দিকে, এগেন দ্য ডিরেকশন ইজ ইম্পর্ট্যান্ট। একদম বাইরে রয়েছে তন্তুময় বহিস্তর, ফাইব্রাস লেয়ার। অবশ্যই সবসময় মনে রাখতে হবে একদম বাইরের যে স্তর থাকে সেটা যদি তন্তুময় হয়, তার একটা অ্যাডভান্টেজ হলো সেটা প্রোটেকশনের ক্ষেত্রে হেল্প করে। এক্স্যাক্টলি এখানেও তাই, ফ্যালোপিয়ান নালীর একদম বাইরের যে লেয়ার সেরোসা, সেটা ফাইব্রাস লেয়ার, ফলে সেটা তন্তু দ্বারা গঠিত। তার প্রধান কাজ হলো সুরক্ষা প্রদান করা। ঠিক তারপরে মাস্কিউলারিস লেয়ার। কোন প্রকার পেশি? কোন প্রকার পেশি? অরেখ পেশি। সেখানে দুটো ভাবে সজ্জিত থাকে তারা, অনুদৈর্ঘ্য এবং বৃত্তাকার পেশি। অর্থাৎ সেরোসা লেয়ারের পরে এই যে মাস্কিউলারিস লেচ্ছ, ওখানে মাসেলটা অ্যারেঞ্জ থাকে দুভাবে, একটা বৃত্তাকার ওয়েতে আর অনুদৈর্ঘ্য পেশিতে। কিন্তু তারা সবাই অরেখ পেশি, নন স্ট্রাইটেড মাসেল, কিপ ইট মাইন্ড। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এপিথেলিয়াম, আবরণী কলাস্তর রয়েছে একদম ভিতরে। বাট কোন প্রকার আবরণী কলা? সিলিয়েটেড এপিথেলিয়াম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্যালোপিয়ান নালীর অন্তর্গাত্রে রয়েছে সিলিয়াযুক্ত স্তম্ভাকার আবরণী কলা। দিস ক্যান বি ফ্রেমড অ্যাজ আ কোয়েশ্চেন। ফ্যালোপিয়ান নালীর অভ্যন্তরে রয়েছে সিলিয়েটেড এপিথেলিয়াম, বাট কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম। Why? Because by continuous beating of that epithelium, ciliated epithelium, ডিম্বাশয় থেকে যে ডিম্বাণুকে গ্রহণ করেছে তার ইনওয়ার্ড মুভমেন্ট ঘটে, তাকে অ্যাম্পুলা অঞ্চলে পৌঁছে দিতে সাহায্য করে। ফলে এটা হলো ফ্যালোপিয়ান নালীর প্রস্থচ্ছেদে বাইরে থেকে ভিতরের দিকে ক্রমাগত আমরা যদি অগ্রসর হই, একটা স্তর বাইরে থাকে সেরোসা, মাঝে থাকে মাস্কিউলারিস লেয়ার নন স্ট্রাইটেড, আর ভিতরে এপিথেলিয়াম কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম টিস্যু। এটা হলো আমাদের ফ্যালোপিয়ান টিউবের স্ট্রাকচার। বায়োলজি বিষয়ক এরকম আরও নতুন ভিডিওর জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।